How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.3.2 কি বললো এখানে? Now ask and answer the following questions in pair or groups. Later check your answers with the group next to you. বাংলায় বলা হলো এখন জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। পরে তোমার উত্তরগুলো তোমার পরবর্তী দলের সাথে মিলিয়ে নাও। প্রশ্নগুলো কী ছিল? 1 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? এই পাঠটি কী সম্পর্কিত? আমরা একটা উত্তর লিখে রেখেছি, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে তারপর উত্তরটা লিখবা। দেখো এ নাম্বার অ্যান্সারটা আমি লিখে রেখেছি। দ্য টেক্সট ডিসকাস the stigmatization of mental health, the factors influencing mental well-being, the impact on students, and the role of the schools and society in addressing mental health issues. পাঠটি মানসিক স্বাস্থ্যের অপবাদসমূহ, মানসিক সুস্থতাকে প্রভাবিত করার কারণসমূহ, শিক্ষার্থীদের উপর প্রভাব এবং মানসিক স্বাস্থ্য সমস্যাসমূহ মোকাবেলায় স্কুল ও সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখি বি নম্বরের প্রশ্নটা কি বলা হয়েছে? হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট? এই পাঠটিতে কয়টি ধারণা দেওয়া হয়েছে? হোয়াট আর দে? তারা কি কি? আমরা লিখে রেখেছি। দেখো বি নম্বর উত্তরটা দেয়ার সিম টু 5 মেইন আইডিয়াস ইন দ্য টেক্সট। 5টা প্রধান ধারণা টেক্সটের মধ্যে আছে, পাঠে আছে। দে ইনক্লুড, তাদের মধ্যে আছে 1 নম্বরে দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অপবাদসমূহ আছে, স্টিগমা। 2 নম্বর আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণসমূহ আছে। 3 নম্বর আছে দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাব। 4 নম্বর আছে স্কুল ইনিশিয়েটিভ সাপোর্ট স্টুডেন্ট মেন্টাল হেলথ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সহায়তা করার জন্য স্কুলের কি উদ্যোগ আছে। এরপরে 5 নম্বর আছে দ্য রুলস অফ সোসাইটি, সমাজের ভূমিকা ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অপবাদসমূহ মোকাবেলায় সমাজের ভূমিকাটা কি। এই ছিল 2 নম্বর প্রশ্ন উত্তর। এখন আমরা তৃতীয় প্রশ্নটা দেখে আসি। 3 নম্বরের প্রশ্নটা কি বললো? আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, ধারণাগুলো কি একজন আরেকজনের সাথে, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ আর দে কানেক্টেড, তারা কীভাবে সম্পর্কযুক্ত? আমরা উত্তর লিখে রেখেছি। দেখো ইয়েস, হ্যাঁ, এর একটা কমা হইলে ভালো তো, কমা আমরা দিয়েই দিলাম। দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট আর কানেক্টেড, পাঠের লেখাগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের যে অপবাদসমূহ সেগুলো কী করে? লিডস টু চ্যালেঞ্জ ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ ইস্যু, মানসিক স্বাস্থ্য সমস্যা দূরীকরণে এটা বাধার সৃষ্টি করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ, যে সকল কারণগুলো মানসিক স্বাস্থ্যের জন্য দায়ী, কন্ট্রিবিউট টু দ্য প্রবলেমস ফেসড বাই দ্য স্টুডেন্টস, স্কুলস অ্যান্ড সোসাইটি প্লে রোলস ইন অ্যাড্রেসিং দিজ ইস্যু, স্কুল এবং সমাজ সমস্যাগুলো সম্বন্ধে ভূমিকা পালন করে। এরপর আমরা পরের প্রশ্নটা দেখে আসি। ডি নম্বরের প্রশ্নটা ছিল হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট? এই লেখার মধ্যে, পাঠের মধ্যে কয়টা প্যারাগ্রাফ আছে? দেখি আমরা। দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট, এই পাঠের মধ্যে 8টা প্যারাগ্রাফ আছে। এরপরের প্রশ্নটা কি বললো? হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইচ প্যারাগ্রাফ? প্রত্যেকটা প্যারাগ্রাফের কারণটা কি? লিখে রেখেছি আমরা। দ্য পারপোজ অফ ইচ প্যারাগ্রাফ ইজ টু ডিসকাস এলাবোরেটলি, প্রত্যেকটা প্যারাগ্রাফের কারণটা হলো সবিস্তারে বর্ণনা করা অন ডিফাইন্ড অ্যাসপেক্ট অফ মেন্টাল হেলথ স্টিগমা, মানসিক স্বাস্থ্যের অপবাদসমূহের বিভিন্ন দিক
its impact, এটা প্রতিক্রিয়া, and the measures taken to address it, এবং এটা মোকাবেলার জন্য গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করা। এরপরের প্রশ্নটা দেখি আমরা, এটাই সর্বশেষ প্রশ্ন। 1 নম্বরে কি বলা হলো, হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট। পাঠের ধারণাকে সুসংহত করার জন্য, সুসজ্জিত করার জন্য অনুচ্ছেদগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা উত্তরটা লিখে রেখেছি, দ্য প্যারাগ্রাফস have been used to organize the ideas in logical sequence. অনুচ্ছেদগুলো একটি যৌক্তিক ক্রম অনুযায়ী ধারণাগুলোকে বিন্যস্ত করতে ব্যবহৃত হয়েছে। They start with the general concept mental health. এগুলো মানসিক স্বাস্থ্য অপবাদগুলোর ধারণা নিয়ে শুরু করে, স্টিগমা, and then delve into its causes, effects and students, স্কুল ইনিশিয়েটিভস অ্যান্ড দ্য নিড অফ সোশ্যাল চেঞ্জ। শিক্ষার্থীর উপর প্রভাব, স্কুলের উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনুসন্ধান করে। দিস অর্গানাইজেশন হেল্পস রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য টপিক স্টেপ বাই স্টেপ। এই বিন্যাস পাঠকদের ধাপে ধাপে বিষয়টি সম্পর্কে বুঝতে সহায়তা করে। এটা প্রশ্নগুলো হয়ে গেল এবং প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। তারপরে এখানে কি বললো, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড, তুমি নিচের টেবিলটা ব্যবহার করতে পারো টু রাইট ইউর থট, তোমার চিন্তা লেখার জন্য, অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমার জন্য করে দেওয়া হলো বিষয়টা, এখানে যেটা লেখা হয়েছে এটা বিন্যাস করার জন্য। দেখো একটা করে দেওয়া হয়েছে, এখানে 3টে হেড আছে, কলাম আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা সম্পর্কে একটা, তারপরে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের যে ধারণাটা, আর অর্গানাইজেশন, সেটার বিন্যস্ত, যেটা অর্গানাইজ করা। দেখো 1 নম্বর কি বললো, মেন্টাল হেলথ হ্যাজ বিন ড্যাশ ফিজিক্যাল ওয়েলবিং। মানে এই প্যারাগ্রাফটা, এই প্যারার কথা বলা হয়েছে, যেখানে টেক্সটের মধ্যে এই প্যারাটা আছে। এরপরে ধারণাটা, পিপলস থটস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রিফার্স টু, অর্থাৎ মানুষের ধারণা মেন্টাল হেলথ সম্পর্কে, মেন্টাল হেলথটা কাকে বলে, কি বোঝা। আর সাজানোটার মধ্যে কী লেখা আছে, দ্য রাইটার, লেখক, স্টার্টস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই ধারণা নিয়ে কিন্তু টেক্সটটা শুরু করছে। এরপরে 2 থেকে 8 পর্যন্ত এগুলো তোমাকে করতে বলা হয়েছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দিচ্ছি। দেখো এখানে প্যারাগ্রাফ, তারপর হলো দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, তারপর অর্গানাইজেশন। প্রথমে প্যারাগ্রাফের মধ্যে কি আসলো, এই প্যারাগ্রাফটা নিয়ে এলো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড, এখানে অর ব্রেইন অর ফ্যামিলি ইস্যুস, এই প্যারাগ্রাফটা নেওয়া হলো। এখানে ধারণাটা কি ছিল, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং mental health, factors influencing mental health including genetic, life experiences and external pressures. এই প্যারাগ্রাফে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো কারণগুলো, যেটা এটার মধ্যে সংযুক্ত, জেনেটিক্স বিষয়টা সংযুক্ত, এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা অ্যান্ড এক্সটার্নাল প্রেশার, এবং বাহিরের যে চাপটা আছে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আর অর্গানাইজেশন অর্থাৎ সাজানো হয়েছে কীভাবে, দ্য রাইটার এক্সপ্লোর দ্য কজেস অফ মেন্টাল হেলথ, এখানে কিন্তু লেখক এই মানসিক স্বাস্থ্যের কারণগুলো সাজিয়ে লিখেছেন। এইভাবে কিন্তু তোমরা লিখবা, বাকিগুলো তোমরা নিজে লিখবা, আমি একটা দেখাই দিলাম। এরপরে কি বলা হলো আমরা সেটা দেখে, লেটস রিড অ্যানাদার নোট অ্যান্ড নো হাউ টু মেক আ টেক্সট কোহেরেন্স। আমরা একটু পড়ে দেখি, এটা বাংলাটা ওরা বইয়ের মধ্যেই লিখে দিচ্ছে, পরে বাংলাটা আমরা পড়ছি, আগে ইংরেজিটা পড়ে নিচ্ছে। Coherence in writing refers to an interconnection among every idea within each sentence and paragraph in a text. It makes the text logically organized and gives
a clear progression of the ideas presented in the text, so readers can easily follow the line of arguments of the writer. The coherence of a text mostly depends on your planning before writing the text. To take a text coherent, firstly, you need to choose and select the ideas you are planning to write. Then, organize those ideas into different paragraphs. Here, use appropriate cohesive devices to connect the sentences and the paragraph so that all your ideas stick together and contribute to a meaningful whole. Then review the text and finally edit your text to express your ideas. Whether you write a paragraph or an essay depends on the number of ideas you about a paragraph and an essay. A paragraph. The paragraph কেমন হয়ে থাকে? A paragraph is a series of sentences that are organized and coherent and are all related to a single topic. If you want to describe or talk about a single idea in brief, write a paragraph. A paragraph is of different kinds and written on various topics, but all the paragraphs have a general three-part structure. Let's explore a little bit more about the structure of a paragraph. Number one, topic sentence. In a paragraph, by reading the topic sentence, the reader can understand what the paragraph is about. The topic sentence generally has two parts. A, the topic itself, and B, the contouring of the idea. That is, a topic sentence indicates the focus of the discussion and hints at the writer's position regarding the topic. এখন দেখো এটা বাংলায় বলা হয়েছে, এই জন্য আমি আগের থেকে বাংলাটা বলি নেই। কোহেরেন্স, সামঞ্জস্য। কোহেরেন্স বলতে বোঝায় একটি টেক্সট এর প্রতিটি সেন্টেন্স বা প্যারাগ্রাফ এর মধ্যে আইডিয়াগুলোর সংযোগ এটি টেক্সটটিকে যৌক্তিকভাবে সুসংগঠিত করে এবং আইডিয়াগুলোর সুস্পষ্ট অগ্রগতি সাধন করে। সুতরাং পাঠক লেখকের যুক্তির ধারা সহজেই ধরতে পারে। টেক্সটের কোহেরেন্স অনেকাংশে টেক্সটটি লেখার পূর্বে তোমার পরিকল্পনার উপর নির্ভর করে। একটি টেক্সটকে কোহেরেন্স করার জন্য প্রধানত যে আইডিয়াগুলো তুমি লেখার পরিকল্পনা করছো সেগুলো বাছাই করতে হবে। তারপর সেই আইডিয়াগুলোকে বিভিন্ন প্যারাগ্রাফে সাজাতে হবে। এখানে সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করো, যাতে তোমার আইডিয়াসমূহ একসাথে মিলে যায় এবং একটা সম্পূর্ণভাবে অর্থপূর্ণ হয়ে ওঠে। তারপর টেক্সটটি পর্যালোচনা বা রিভিউ করো এবং সবশেষে তোমার টেক্সটটি এডিট সম্পাদনা করো। তোমার আইডিয়া প্রকাশ করার জন্য তুমি প্যারাগ্রাফ লিখবে না এসে লিখবে তা নির্ভর করে তোমার কতগুলো আইডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছ তার উপর। প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে আরও কিছু জানি। প্যারাগ্রাফ সম্পর্কে জানি। প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো সুসংগঠিত এবং কোহেরেন্ট সেন্টেন্স এর সমষ্টি, যেগুলো কোনো একটি একক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। যদি কোনো একটি একক আইডিয়াকে তুমি বর্ণনা করতে চাও তাহলে একটি প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়বস্তুর উপর হতে পারে, কিন্তু সব প্যারাগ্রাফের সাধারণ তিনটে অংশ থাকে। প্যারাগ্রাফের গঠন সম্পর্কে আরও কিছু জেনে নেই। টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের মধ্যে টপিক সেন্টেন্স থাকে। এ, বিষয়বস্তু নিজেই। বি, ধারণা নিয়ন্ত্রণ। আর অর্থ হলো টপিক সেন্টেন্স আলোচনার মূল ভাব এবং বিষয়বস্তু সম্পর্কে লেখকের অবস্থান নির্দেশ করে। ফর এক্সাম্পল, if a topic sentence mentions school is fun but not with all the subjects I study, that means this sentence indicates the topic of discussion, school activities, school environment, and this sentence also hints
that the writer probably is going to discuss some of his or her performances and challenges. And that is the idea of the controlling of the idea. Doing supporting sentence বা body. Here you will write all the supporting details that give further explanation or information about the topic. Sentences. Supporting sentence বা body. এখানে topic sentence সম্পর্কে সব ধরনের সাপোর্টিং ডিটেলস থাকে যেগুলো টপিক সেন্টেন্স সম্পর্কে আরো ব্যাখ্যা এবং তথ্য প্রদান করে। ফর এক্সাম্পল, following the topic sentence, school is fun but not with all the subject I study. The writer can explain an examples which things are fun to him or her in the school and which are not. 3. Concluding sentence. A concluding sentence wrap up the paragraph and restates the writer's point of view. Concluding sentence প্যারাগ্রাফকে সম্পূর্ণ করে এবং লেখকের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে। ফর এক্সাম্পল, following the beginning, the including sentences could be, that is why school to me is fun but not without some challenges. Remember, essay কথা বলা হলো। An essay is a piece of writing that is written to convince someone of something or inform the reader about a particular topic, for the reader to be convinced or adequately informed. The essay must include several important components to make it flow in a logical way. An essay refers to a long text organized into paragraphs. In an essay, we use different paragraphs to write various ideas, that is, every paragraph has its own purpose. And to connect the paragraphs, we use connectors, such as at the very beginning, so, after that, besides, furthermore, in conclusion, and many more similar to a paragraph. An essay also has the following 3 parts. Paragraph 1, introduction. It is your first paragraph. Here, you will introduce the topic of the essay. In doing so, you must plan and write a good topic sentence. Number 2, body. Here, you will give supporting information. So, examples, reasons, and statistics about the topic. To present different ideas, use separate paragraphs. Number 3, conclusion. This is the last paragraph of your essay. Here, you will link the introduction and the conclusion of your essay by restating your point of view or position regarding the focus of discussion. Do not add or bring new ideas to the conclusion of the essay. So, finally, we can say, to make a paragraph or essay coherent, we have to plan an outline before writing, identify all the ideas we want to write, use sentences, paragraphs to present different ideas, use cohesive devices to connect the ideas, organize the sentence paragraphs in a logical way, review and complete the necessary edits. এসেটাকে আবার বাংলায় বলা হলো এসে হচ্ছে এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কাউকে কোনো কিছু উপলব্ধি করানোর জন্য লেখা হয় অথবা পাঠককে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য দেওয়ার জন্য লেখা হয়। পাঠককে কনভিন্স করতে হলে অথবা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হলে এসিটিতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে যেগুলো এটাকে যুক্তিসঙ্গতভাবে এগিয়ে যেতে সহায়তা করবে। এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায় যেটি কয়েকটি প্যারাগ্রাফে সাজানো থাকে। একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফে নিজস্ব উদ্দেশ্য থাকে। প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য আমরা কানেক্টর হিসাবে
at the very beginning, so after that, besides, furthermore, in conclusion, এবং আরও অনেক ধরনের কানেক্টর ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফের মতো এসে ও নিম্নলিখিত তিনটে অপশন রয়েছে। ইন্ট্রোডাকশন, এটা এসের প্রথম প্যারাগ্রাফ। এখানে এসে এর টপিক পরিচয় করে দেওয়া হয়। এটা করতে অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স লিখতে হয়। বডি, এখানে টপিক সম্পর্কে উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশন দিতে হয়। ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। কনক্লুশন, এটা এসে শেষ প্যারাগ্রাফ। এখানে তোমার আলোচনার প্রধান বিষয় সম্পর্কে তোমার অবস্থান, দৃষ্টিভঙ্গি বর্ণনা করে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এর মধ্যে একটা সংযোগ স্থাপন করে। তোমার এসে কনক্লুশনের নতুন কোনো আইডিয়া নিয়ে আসবে না বা যোগ করবে না। সুতরাং সব শেষে বলতে পারি, কোনো প্যারাগ্রাফ বা এসেকে কোহেরেন্ট করতে হলে লেখার পূর্বে একটি আউটলাইনের পরিকল্পনা করতে হবে। যে আইডিয়াগুলো আমরা লিখতে চাই সেগুলো চিহ্নিত করতে হবে। আইডিয়াগুলোকে সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। সেন্টেন্স প্যারাগ্রাফগুলোকে যৌক্তিকভাবে সাজাতে হবে। পরিমার্জন এবং প্রয়োজনীয় সংযোজন করতে হবে। সেই সাথে আজকের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। বেশ বড় একটা লেসন ছিল, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সেটা শিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।